3 দিনের ট্রেকিংয়ে আমরা যাচ্ছি চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্তং ও আরেক চূড়া রুনাংয়ে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা থেকে। বাস আমাদের চকরিয়া নামিয়ে দেয়। চকরিয়া থেকে এই লোকাল মাইক্রোবাসে করে আমরা এখন যাচ্ছি আলীকদম বাজারে। প্রয়োজনীয় কেনাকাটা আর দুপুরের খাবার শেষ করে আমরা উঠব চাঁদের গাড়িতে। আমরা যাচ্ছি একটা ট্রাভেল গ্রুপের সাথে। আমার সাথে আছে তানভীর আর ফজলে রাব্বি। বেলা বাজে 3টা। চাঁদের গাড়িতে করে আমাদের যাত্রা শুরু হলো। আলীকদম বাজার থেকে থানচি পর্যন্ত বিস্তৃত এই সড়কের দৈর্ঘ্য 33 কিলোমিটার। আমরা যাব 21 কিলোমিটার পর্যন্ত। যাত্রাপথে দুই পাশে দেখা মেলে নাম না জানা অসংখ্য বন্য গাছপালার। দেখা মেলে অনেক দূর পর্যন্ত বিস্তৃত বিভিন্ন পাহাড় সারির। আঞ্চলিক এই সড়ক এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে উঁচু রাস্তা। ডিম পাহাড়ের কাছাকাছি রাস্তার উচ্চতা দাঁড়িয়েছে প্রায় 2500 ফুট। এর আগে মোটরসাইকেলে করে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম 2022 সালে। সেবার গিয়েছিলাম 17 কিলোমিটার পর্যন্ত। মোটরসাইকেলে করে এই রাস্তা দিয়ে যাওয়া আরও বেশি রোমাঞ্চকর। তবে উঁচু নিচু এবং আঁকাবাঁকা হয় এই রাস্তা বেশ ঝুঁকিপূর্ণ। অভিজ্ঞ ড্রাইভার না হলে গাড়ি চালানোর প্রশ্নই আসে না। কিছু দূর যেতেই চারপাশটা মেঘে ঢেকে গেল। দূরের পাহাড়ও নিমিষেই হারিয়ে গেল, ঠিক যেন জানুয়ারি মাসের কোনো কুয়াশার সকাল। চাঁদের গাড়ির পর্ব শেষ। আমাদের এবার হাঁটার পালা। আজকের গন্তব্য খ্যামচংপাড়া। সেখানে রাতটা থেকে পরদিন রওনা হব ক্রিস্তংয়ের উদ্দেশ্যে। গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে খ্যামচংপাড়ার এয়ার ডিস্টেন্স 6 মাইল। তবে পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু পথে এই দূরত্ব যে দ্বিগুণেরও বেশি হবে তা অনায়াসই বলা যায়। শুরুতেই আমাদের হাঁটতে হবে ইটের সোলিং করা এই রাস্তায়, যে রাস্তা চলে গেছে তিন্দু পর্যন্ত। আমরা কিছু দূর এই রাস্তা ধরে আগাবো। আমরা যখন ট্রেকিং শুরু করছি তখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা। খ্যামচংপাড়ায় যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা, অর্থাৎ প্রায় 3 ঘন্টা আমাদেরকে অন্ধকারের মধ্যে ট্রেকিং করতে হবে। ওই যে দূরে পাহাড় চূড়া দেখা যায়, ওটাই নাকি ক্রিস্তং। বিকেল হওয়ার ফলে রোদের তীব্রতা আর নেই, রয়েছে মৃদু বাতাস আর নিস্তব্ধতা। আমাদের চলার রাস্তাটা বেশ উপরে হওয়ায় অনেক দূর পর্যন্ত দেখা যায়। দূরের এই পাহাড়গুলোকে যেন স্বপ্নের মতো মনে হয়। এতদিন যে স্ক্রিনে দেখেছি তা আজ বাস্তবে চোখের সামনে। ওই যে দূরে দেখা যায় একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আবার একটা নদী। খুব সম্ভবত এটাই সাঙ্গু নদী। একদম মানে মেঘে রয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছু দূর আগাতেই মেঘ আমাদেরকে ঘিরে ধরল। চারপাশটাও বেশ অন্ধকার হয়ে গেল। দূরের কোনো কিছুই আর দেখা যায় না। বর্ষাকালে এভাবে মেঘে ঢেকে যাওয়াটা খুবই স্বাভাবিক। এই অভিজ্ঞতা নেওয়ার জন্যই মূলত বর্ষাকালে এখানে আসা। চলার পথের এই গাছগুলো যেন এক একটা আর্ট। পাহাড় দেখতে এসে গাছগুলো দারুণ ইমপ্রেস করছে। ইটের সোলিং করা রাস্তার সাথে চলে গেছে বিদ্যুতের লাইন। তবে আমরা যে পাড়ায় যাচ্ছি সে পাড়া অনেক দুর্গম, সেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। ফোন ক্যামেরা চার্জ করার জন্য তাই পাওয়ার ব্যাংক আবশ্যক। খানিকটা হাঁটার পর অন্ধকার ভাবটা কেটে গেল, চারপাশটা আরও উন্মুক্ত হলো। এই পর্বতমালার বিশালতা আর তাদের অপার সৌন্দর্যের সামনে আমি যেন ক্ষুদ্র এক বিন্দু। তবে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আকাশ ছুঁয়ে ফেলেছি। এই সময়টা এখন উপভোগ করার, কারণ কল্পনার সঙ্গে বাস্তবের সীমারেখা বিলীন হয়ে গেছে। স্বপ্ন যেন সত্যি হয়ে উঠেছে। মনে হয় মেঘগুলোর মধ্যে কত রহস্য লুকিয়ে আছে, হাজার বছরের পুরনো কত কাহিনী।
যে রাস্তা ধরে আগাচ্ছি তাতে বাম পাশে পড়েছে এসব দৃশ্য। এর আশেপাশেই কোথাও থাকবে তিন্দু। বিকেল প্রায় শেষ হতে চলল। আলো কমতে শুরু করেছে। সামনের রাস্তা নানা রকম গাছপালা দ্বারা বেষ্টিত, তাই দূরের কিছু দেখবার সম্ভাবনা নেই বললেই চলে। শেষবারের মতো তাই দূরের পাহাড়গুলোকে দেখে নেওয়া। বসে উপভোগ করার মতো খুব বেশি সময় আমাদের নেই, এখনো বহু পথ বাকি। গুগল সার্চ করে জানতে পারলাম এগুলোর নাম নেপিয়ার ঘাস। এই ঘাসগুলোর মধ্যে দিয়ে যাওয়ার সমস্যা হলো এগুলো বেশ ধারালো, হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আগামী কয়েক ঘন্টা আমাদের এমন রাস্তা দিয়েই হেঁটে যেতে হবে। %40 পথও শেষ হয়নি, তাতে শরীরের মধ্যে ক্লান্তির ছাপ স্পষ্ট। ভারী ব্যাগ নিয়ে পাহাড়ি এই উঁচু নিচু পথে ট্রেকিং করাটা মোটেও সহজ কাজ নয়, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মেঘের ঘনত্ব বেড়েই চলেছে। কয়েক মিটার দূরে আর কিছু দেখা যায় না। আমরা কিছু শুকনো খাবার খেয়ে নিলাম। অর্ধেকটা পথ কেবলমাত্র এসেছি। দিনের শেষ বেলায় ক্লান্ত ঘর্মাক্ত শরীর নিয়ে পাহাড়ি অরণ্যে হারিয়ে যাওয়া এক অন্যরকম অভিজ্ঞতা বটে। বাড়ি থেকে এখন কত দূরে আমরা? দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি শীতে, যাত্রীরা হুঁশিয়ার। বিশ্রাম নিয়ে আমাদের পথ চলা আবারও শুরু। ঘড়ির কাঁটায় এখন প্রায় 7টা বাজে। আর একটু পরেই সবকিছু অন্ধকার হয়ে যাবে। তারপর অজানা এক পথে গাইড যেদিকে বলবে সেদিকেই সামনে আগাতে হবে। রাতের ট্রেকিংটা বেশ কঠিন হয়ে পড়েছে। টর্চের মৃদু আলো, জোকের কামড় আর শরীরের অসহ্য ক্লান্তি যেন আমাদেরকে সহ্যের শেষ সীমায় নিয়ে গেছে। আর একটু হাঁটতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই। যেভাবেই হোক আমাদেরকে পাড়ায় পৌঁছাতে হবে। প্রায় রাত 10টা বাজে আমরা পাড়ায় পৌঁছাই। আমরা ক্লান্ত, বিধ্বস্ত, শরীরে যেন এক ফোঁটা শক্তিও বাকি নেই। ঘরের এক কোণে আমাদের জন্য রান্না হচ্ছে। আজ রাতে আমাদের মেনু ডিম, ডাল আর জুমের চালের ভাত। খ্যামচং পাড়ায় সকাল হয়েছে। আদিবাসী কোনো পাড়ায় কাটানো এটাই ছিল আমার প্রথম রাত। যারা সাইংপা ঝর্ণা যেতে চায় কিংবা ক্রিস্তং এবং রুংরাঙের চূড়ায় উঠতে চায় তাদের জন্য খ্যামচং পাড়া আদর্শ বেস ক্যাম্প। প্রায় 20টির মতো ঘর নিয়ে এ পাড়ায় মুরুংদের বসবাস। তবে জীবন এখানে কষ্টের। প্রয়োজনীয় জিনিসপত্র সে আলীকদম থেকে নিয়ে আসতে হয়। পাড়ার দুই পাশে রয়েছে ঝিরি। মোটরের মাধ্যমে ঝিরি থেকে পানি তুলে তারা তাদের নিত্য প্রয়োজন মেটায়। সামান্য নাস্তা করে বেরিয়ে পড়তে হলো ক্রিস্তংয়ের উদ্দেশ্যে। 2 ঘন্টার পথ। শুরুতেই চলার রাস্তা দেখে বড্ড হতাশ হলাম। খাড়া উপরে উঠে যেতে হবে। আগের দিন অনেক দেরিতে পাড়ায় পৌঁছানোর ফলে রাতে ভালো একটা ঘুম হয়নি। গতকাল শরীরে যে ধকল গিয়েছে আর পায়ে যে প্রচণ্ড ব্যথা, তাতে মোটেও ইচ্ছা করছিল না যেতে। চলার পথে অনেককে দেখলাম একটু এগিয়েই আবার পাড়ায় ফিরে যেতে। মনোবল রাখলাম যেভাবেই হোক ক্রিস্তংয়ের চূড়ায় উঠতে হবে। ভালো বিষয়টা হলো গতকালের মতো ভারী ব্যাগ আমাদের কাঁধে নেই, শুধু 1 বোতল পানি।
বেশ কিছু দূর আগানোর পর একটা চমৎকার ভিউ পয়েন্ট পেলাম আমরা, কিন্তু পায়ের দিকে তাকিয়ে দেখি যোগ ধরেছে। যোগ থেকে বাঁচার জন্য এত লম্বা মোজা পরা, তবুও নিস্তার নেই। খুব বেশি দিন হয়নি মানুষ এই বনে আসতে শুরু করেছে। তার আগে হাজার হাজার বছর ধরে এই বন নীরবে নিঃসঙ্গতায় আবদ্ধ ছিল, কখনো এত মানুষের উপস্থিতি দেখেনি। আজ দূর দূরান্ত থেকে বড় বড় পাহাড় ঠেঙিয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করে মানুষ আসছে এই গহীন অরণ্যে নিজেকে উজাড় করে দিতে। তাদের পায়ের শব্দে বনের নিস্তব্ধতা আজ ভেঙে গেছে। ক্রিস্তঙের এই বন যেন বাংলাদেশে অদ্বিতীয়। হাজার হাজার মাদার ট্রির সমাহার। তারা বলে এই গাছগুলোর বয়স হবে নাকি প্রায় 200-300 বছর। এখানকার লোকেরা এই গাছগুলোকে ভক্তিও করে। এই বনে রয়েছে বিভিন্ন বিলুপ্তপ্রায় পাখি, উদ্ভিদ আর গাছপালা। হয়তো এমন উদ্ভিদ রয়েছে যেগুলো এখনো আবিষ্কৃত হয়নি। কেউ একজন বলল এ বনে নাকি ভাল্লুকও দেখতে পাওয়া যায়। গাছের ফাঁক গলে আলো আসছে এই বনের ভিতর। তাতে আলো ছায়ার বেশ চমৎকার একটা সংমিশ্রণ ঘটেছে, যেটা এই বনকে আরও মায়াবী করে তুলেছে। এই বনে হেঁটে চলা যেন প্রকৃতির এক গভীর আলিঙ্গনে নিজেকে সমর্পণ করে দেওয়ার মতো। চারপাশে সবুজের অপরিসীম বিস্তার, পায়ের নিচে শুকনো পাতার মৃদু মসমস শব্দ, গাছের মৃদু দোল আর বাতাসের কোমল স্পর্শ মনে হয় প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ারই নিমন্ত্রণ। এক একটা ভিউ পয়েন্ট মানেই খানিকটা বিশ্রাম নেওয়ার উছিলা, আর দূর পাহাড়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ক্লান্ত শরীর, কিন্তু পাহাড়ের মনোহরতায় আবার উজ্জীবিত হওয়া। আজকের দিনে যাত্রা শুরু করার পর প্রায় 1.5 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। আরও খানিকটা পথ যেতে হবে আমাদের। বেড়া দেখে বুঝলাম আমরা প্রায় চলে এসেছি। ঘন সবুজ গাছপালার নিচে যখন পাখির কিচিরমিচির ধ্বনি ভেসে আসে, মনে হয় যেন প্রকৃতি নিজেই কথা বলছে। পাখির ডাকের মৃদু কম্পন বনের নিস্তব্ধতায় এক মোহনীয় স্পন্দন তৈরি করে, যা হৃদয়ের গভীরে ছুঁয়ে যায়। প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম ক্রিস্তঙের সামিট পয়েন্টে। চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু চূড়া এই ক্রিস্তং, যার উচ্চতা দাঁড়িয়েছে প্রায় 2989 ফুট। চারপাশে ঘন গাছপালার কারণে খুব একটা ওয়াইড ভিউ পাওয়া যায় না, তবে যতটুকু পাওয়া যায় সেটাও আমাদেরকে অনেক মুগ্ধ করেছে। চূড়ায় আসলে সবাই যেটা করে, আমরাও পাহাড়কে পিছনে রেখে স্মৃতি নিয়ে নিলাম। এবার ফিরে যাওয়ার পালা। যে পথে এসেছি সে পথেই আবার পাড়ায় ফিরে যেতে হবে। ফিরে যাওয়াটা তুলনামূলক সহজ হবে, কারণ নিচের দিকে নামতে হবে। কোপা আমেরিকা জয়ের পরে এবারে ক্রিস্তং জয়। যাদের পরবর্তী গন্তব্য পালংখিয়াং ঝর্ণা, তারা আর খ্যামচং পাড়ায় ফিরে যায় না। তারা ক্রিস্তং সামিট করে তংয়ে পাড়া, তারপর সাকলাম পাড়া হয়ে পালংখিয়াংয়ে চলে যায়।
খিস্তংয়ের এই বন আল্লাহর এক অনন্য সৃষ্টি। এই বনের মধ্য দিয়ে চলতে পারা এক অভাবনীয় অভিজ্ঞতা বটে। মেঘ থাকলে সেটা আরও অন্যরকম হতে পারত। তবে যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে 10 বছর পরে খিস্তংয়ের এই জৌলুস কতটা থাকবে তা ভাববার বিষয়। মানুষকে তার নিজের প্রয়োজনেই এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা তার কর্তব্য। ফেরার পথে পাড়ার পাশের ঝিরিতে গা ভিজিয়ে নিলাম। এতক্ষণ ট্রেকিংয়ের পর এটা বেশ দরকার ছিল। আজকের মতো ট্রেকিংয়ের সমাপ্তি। জ্যোৎস্নার ওই আলো দুর্গম এই পাড়াকে যেন আরও মায়াবী করে তুলেছে। পাহাড়ের এই শীতল বাতাসে সবাই বাইরে বসে উপভোগ করছিল এই সুন্দর মুহূর্তকে।